অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের পিথাগোরাসের উপপাদ্য যে চ্যাপ্টারটা আছে এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হতে পারে তোমার বার্ষিক পরীক্ষা, হতে পারে তোমার বৃত্তি পরীক্ষার জন্য। আজকে আমরা পিথাগোরাসের যে বিকল্প উপপাদ্যটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। আশা করি তুমি এই ভিডিওটা দেখার পরে তোমার কোনো সমস্যা থাকবে না। তোমাদের মেইন যে ভয়টা সেটা হচ্ছে এই অধ্যায়ের উপপাদ্যগুলো অনেক কঠিন, বুঝতে পারো না ঠিক মতো। তো তোমাদের আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমরা এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি তোমাদের এরপরে আর কোনো এই অধ্যায়ে সমস্যা থাকার কথা না। আর এর আগের ক্লাসে আমি কিন্তু পিথাগোরাসের যে প্রথম উপপাদ্যটা ছিল সেটা কিন্তু খুব ভালো করে একদম, অর্থাৎ খুব লাইন বাই লাইন ধরে ধরে বুঝিয়ে দিয়েছি। তোমাদের কি কাজ করতে হবে সেটা হচ্ছে যে এই আগের ভিডিওটা হচ্ছে তোমাকে দেখতে হবে, তাহলে তোমরা খুব সুন্দর করে পিথাগোরাসের যে উপপাদ্য সেই উপপাদ্য সম্পর্কে একটা ভালো ধারণা পাবা। তো চলো আজকে আমরা হচ্ছে পিথাগোরাসের যে বিকল্প উপপাদ্য অর্থাৎ সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে আমাদের এটা প্রমাণ করতে হবে। আমরা খুব সুন্দর করে লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব। তো দেখো, আমাদের এখানে প্রথমত কি বলছে একটু ভালো করে খেয়াল করো তো, যে আমাদের বলছে কিন্তু পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করতে হবে সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে। এই দেখো, সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে। এখন কথা হচ্ছে যে তোমরা কি সদৃশকোণী ত্রিভুজ বোঝো? এই জিনিসগুলো যদি না বোঝো তাহলে আমরা হচ্ছে প্রথমে বেসিক থেকে আগানোর চেষ্টা করব, তারপরে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে সামনের দিকে চলে আসবো। তো তোমাদের যে কাজটা করতে হবে, আগে এই সদৃশকোণী ত্রিভুজ বিষয়টা বুঝতে হবে, তারপর হচ্ছে আমরা এই প্রমাণের দিকে আগাবো। এখন কথা হচ্ছে যে এই সদৃশকোণী ত্রিভুজ আর সর্বসম দুইটা কিন্তু কথা ছিল, তোমরা এই দুটার মধ্যে অনেকেই গুলাই ফেলো। আমরা এই বিষয়গুলো আজকে আগে ক্লিয়ার করব, তারপরে আমরা সামনের দিকে আগাবো। তো এখন দেখো, প্রথমত ধরো আমাদের এরকম একটা ত্রিভুজ আছে, আবার এই পাশে ধরো এরকম একটা ত্রিভুজ আছে। আমরা এই দুইটা ত্রিভুজের নাম দেই। ধরো এটাকে আমরা এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম, এটাকে সি নাম দিলাম। আবার ধরো এটাকে আমরা ডি নাম দিতে পারি, এটাকে আমরা ই নাম দিতে পারি, এটাকে আমরা এফ নাম দিতে পারি। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডি এফ দুইটা হচ্ছে ভিন্ন ভিন্ন আমাদের ত্রিভুজ এখানে। তো মনে করো যে এই এবিসি ত্রিভুজের এবি বাহুটা হচ্ছে আমার 2 সেন্টিমিটার, ধরো এই ডি বাহুটা হচ্ছে আমার 2 সেন্টিমিটার। এরপর ধরো এই বিসি বাহুটা হচ্ছে আমার ধরো 4 সেন্টিমিটার। এই পাশে ধরো ইএফ বাহুটা আমার 4 সেন্টিমিটার। এরপর আমরা হচ্ছে আরেকটা কথা চিন্তা করি, ধরো এসি বাহুটা হচ্ছে আমার 5 সেন্টিমিটার। আবার এদিকে মনে করো যে আমাদের এই যে ডিএফ যে বাহুটা আছে এটা মনে করো তোমরা 5 সেন্টিমিটার। তাহলে এখানে খেয়াল করো যে আমাদের এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর সাথে দেখো তো এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু মিল আছে কিনা। এবং যদি এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের সাথে এই ত্রিভুজের প্রত্যেকটা কোণ হচ্ছে এভাবে মিলে যায়, তাহলে আমরা বলতে পারবো এই যে দুইটা ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এবিসি এবং হচ্ছে ত্রিভুজ ডিইএফ, তখন এই দুইটা ত্রিভুজকে আমরা বলতে পারবো সর্বসম। অর্থাৎ যখন বাহুগুলো এবং কোণগুলো প্রত্যেকটা মিল থাকবে তখন ওই দুটো ত্রিভুজকে আমরা কিন্তু বলতে পারি সর্বসম। তাহলে দেখো, এখানে কিন্তু সর্বসম কথাটা বলেনি, এখানে কিন্তু বলছে সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে। অ্যান্ড সদৃশকোণী বিষয়টাকে সেটা আমি একটু তোমাদের বোঝাই, তারপরে আমরা মেইন জিনিসে চলে আসবো। তো এবার আমি আরো হচ্ছে নতুন করে দুইটা ত্রিভুজ অঙ্কন করি, খেয়াল করো একটু ভালো করে। ধরো আমি এরকম করে দুইটা ত্রিভুজ অঙ্কন করছি, আগের মতো করে চিন্তা করো যে এখানে আমি এবিসি নাম দিলাম আর এখানে আমি হচ্ছে ডিইএফ নাম দিলাম। তো এখানে কি হলো বিষয়টা খেয়াল করো, যে মনে করো এই কোণ আর এই কোণ সমান, বুঝতে পারছো কিনা? আবার দেখো, মনে করো যে এই কোণ আর এই কোণ সমান, আবার এই কোণ আর হচ্ছে এই কোণ সমান। এরকম যদি ঘটনা ঘটে দুইটা ত্রিভুজের মধ্যে, যদি কোণগুলো সমান হয়ে যায়, দেখো বাহুগুলো কিন্তু তোমরা চোখের দেখায় দেখতে পাচ্ছ যে কখনোই সমান হবে না। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে বাহুগুলো এগুলো কিন্তু কখনোই সমান হবে না, অর্থাৎ এগুলো ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের হবে। কিন্তু আমাদের কোণগুলো যদি সমান হয় তাহলে এই দুইটা ত্রিভুজকে বলা হবে তখন সদৃশকোণী ত্রিভুজ। এখন কথা হচ্ছে যে এই সদৃশকোণী ত্রিভুজ হলে একটা বিষয় লেখা যায়, সেই বিষয়টা আমরা একটু খেয়াল করি। যে এর যে অনুরূপ বাহুগুলো আছে, মানে একই পাশে যে বাহুগুলো আছে, ধরো এই যে এবি, এই বাহুর পাশে কোন বাহুটা আছে খেয়াল করো তো, ডি বাহু। এই তাহলে আমি বলতে পারবো যে এবি বাহু এবং এই ডি বাহুর যে অনুপাতটা হবে। আবার দেখো তো এই পাশে যে বাহুটা আছে, দেখো তো এসি আর এই পাশের বাহুটা হচ্ছে ডিএফ। তাহলে আমি বলতে পারি এসি বাহু এবং হচ্ছে ডিএফ বাহু এর যে অনুপাতটা হবে, একইভাবে আমাদের নিচে যে বাহুগুলো আছে একই পাশে, দেখো তো একটা বিসি বাহু আর একটা কিন্তু হচ্ছে ইএফ বাহু। তো এই যে বাহুগুলোর যে অনুপাতগুলো হবে এটা সমান হবে। এই জিনিসটাই হচ্ছে সদৃশকোণী ত্রিভুজে একটা বিশেষ বৈশিষ্ট্য। আমরা কিন্তু যখন এই প্রমাণটা করব আজকে, এই যে সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য, তখন কিন্তু এই জিনিসটা লাগবে। তো এটা একটু ভালো করে মাথায় রাখো। তাহলে আমি কি বললাম আরেকবার জাস্ট রিভিউ করি, খেয়াল করো। যে আমাদের যদি দুইটা ত্রিভুজের কোণগুলো সমান হয় বা মিলে যায়, তাহলে এই দুইটা ত্রিভুজকে বলা হবে সদৃশকোণী। সর্বসম কিন্তু না, কারণ খেয়াল করো যে বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু মেলেনি সেক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে সদৃশকোণী ত্রিভুজ হলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে এই যে বাহুগুলো আমার থাকবে, এই বাহুগুলোর মানে অনুরূপ বাহুগুলো, অনুরূপ বলতে এই দেখো এই পাশে যে বাহু, মানে একই পাশে চিন্তা করো, একই পাশে যে বাহুগুলো আছে, এই বাহুগুলো যদি আমি অনুপাত করি সেই অনুপাতটা সমান হবে। সেটা কিরকম করে একটু খেয়াল করো। ধরো এই বড় ত্রিভুজের এই বাহুটা ছিল 6, মানে 6 সেন্টিমিটার বা মিটার একটা ধরো। এই বাহুটা ছিল ধরো 2, ঠিক আছে? আবার একইভাবে মনে করো এই পাশের এই বাহুটার দৈর্ঘ্য ছিল 12, এই পাশের এই বাহুটার দৈর্ঘ্য ছিল 4। একটু অনুপাত করো তো, দেখো তো একই পাশের বাহুগুলোর অনুপাত করো তো। 6 আর এই পাশের বাহুর কত আছে? 2। তার আমি যদি 6 ভাগ 2 করি ইকুয়াল, দেখো তো এই পাশে এই যে খেয়াল করো
এসি বাহুর দৈর্ঘ্য আমি দিয়ে রাখছি 12 আর ডিএফ বাহুর দৈর্ঘ্য দিয়ে রাখছি আমি 4। তাহলে আপনি খেয়াল করো 12কে যদি তুমি 4 দ্বারা ভাগ করে দেখো তো এই পাশে কাটলেও কিন্তু 3 হয়, এই পাশেও যদি তুমি কাটাকাটি করি তারপরেও দেখো এখানে কিন্তু 3 হয়। তো দেখো তো দুই পাশে অনুপাতটা মিলে গেছে কিনা। তাহলে স্বদেশকোণ ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এরকম কি হবে যে বাহুগুলোর অনুপাতগুলো কিন্তু মিলে যাবে। তো এটাই হচ্ছে কিন্তু মেইন বিষয়। এই বিষয়টি আমরা একটু মাথায় রাখবো এবং এই উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে এই বিষয়টা আমাদের কাজে লাগবে। তো আমরা এবার প্রমাণে চলে আসি। তো প্রমাণে আসার আগে আমরা একটা কাজ করব। দেখো এই যে আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করছি, এই ত্রিভুজে এই কোণ সি যেটা আছে এটা কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ তাহলে বলতে পারো যে এই যে আমাদের এ বি সি যে ত্রিভুজটা এটা কিন্তু এক সমকোণ। বুঝতে পারছো কিনা, বা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখন চিন্তা করো যে এই ত্রিভুজের এখানে আমি কি কাজ করছি, এই যে সি বিন্দু থেকে আমি এ বির উপরে এই সি এইচ একটা লম্ব অঙ্কন করছি। তাহলে দেখো তো যদি আমি লম্ব অঙ্কন করি তার মানে এটাও 90 ডিগ্রি হবে, আবার এটাও 90 ডিগ্রি হবে। তাহলে আলটিমেটলি এখানে সমকোণী ত্রিভুজ আছে কয়টা? এখানে সমকোণী ত্রিভুজ তাহলে কিন্তু টোটাল 3টা। দেখো একটা হচ্ছে আমাদের এই যে এই বড় সমকোণী ত্রিভুজ, একটা একটা হচ্ছে আমাদের এই পাশের এই যে ছোট্ট একটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ আছে, আর একটা হচ্ছে আমাদের এই পাশে আরেকটা সমকোণী ত্রিভুজ। তাহলে টোটাল এখানে কিন্তু 3টা সমকোণী ত্রিভুজ আছে। আমরা প্রমাণের ক্ষেত্রে কি করব, একবার এই বড় সমকোণী ত্রিভুজের সাথে এই বড় যে সমকোণী ত্রিভুজটা দেখতে পাচ্ছ এটার সাথে একবার এই ছোটটাকে নেব, আরেকবার এই বড় সমকোণী ত্রিভুজের সাথে এই পাশের হচ্ছে ত্রিভুজটাকে চিন্তা করব, করে আমরা কিন্তু প্রমাণটা হচ্ছে করব আর কি। বুঝতে পারছো কিনা? তো আমরা যে কাজটা করছি এখন সেটা দেখো যে আমরা এই এবিসি ত্রিভুজের এসি বাহুকে আমরা ধরে নিচ্ছি বি, তারপরে আমরা এই বিসি বাহুকে প্রকাশ করছি এ দ্বারা, আর এবি বাহুটাকে প্রকাশ করছি সি দ্বারা, মানে এখান থেকে এটা পুরোটা কিন্তু সি। তার মধ্যে দুইটা পার্ট করছি আমরা, দেখো একটা এ এইচ পার্ট আর একটা হচ্ছে বি এইচ পার্ট। এ এইচ কে আমরা ধরে নিচ্ছি ডি, আর এই বি এইচ কে ধরে নিচ্ছি আমরা ই। তো এগুলো হচ্ছে নামকরণ তোমরা করে নেবা। এখন আমরা একটু প্রমাণে চলে আসি। তো আমরা প্রথমে বিশেষ নির্বাচন দিয়ে শুরু করব। তো কি লিখবো খেয়াল করো। তাহলে আমরা বিশেষ নির্বাচনে লিখতে পারি, বিশেষ নির্বাচন দিয়ে আমরা কি লিখতে পারি বলো তো, একটু খেয়াল করো তো। দেখো আমরা বলতে পারি যে এই ত্রিভুজ এবিসি এর দেখো তো এই কোণ যে সিটা আছে এটা এক সমকোণ কিনা, মানে এই কোণ সিটা আসলে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা ওই কথাটা আগে প্রথমে লিখে নিই। তাহলে আমরা লিখতে পারি, মনে করি এই কথাটা লিখবো আমরা, মনে করি ত্রিভুজ এবিসি এ। দেখো ত্রিভুজ এবিসি এ কি লিখতে পারি খেয়াল করো তো, ত্রিভুজ এবিসি এ লিখতে পারি যে কোণ সি সমান কিন্তু 90 ডিগ্রি। কারণ দেখো তোমরা এখানে খেয়াল করো এই যে কোণটা আমার এটা কিন্তু 90 ডিগ্রি। এরপরে আমরা কি করতে পারি খেয়াল করো যে আমরা এই যে বাহুগুলোকে ধরে নিয়েছি, এই বাহুগুলো কিন্তু আমরা এখন নামগুলো একটু লিখবো এখানে। তারপর আমরা কি লিখছি তাহলে বলো তো, তারপর আমরা লিখছি যে এসি বাহু সমান কিন্তু বি। তারপর বলি এখানে যে এসি বাহু সমান বি, তারপর আমরা সেমিকোলন দিয়ে বলবো কি বলতো, এই যে বিসি বাহু সমান এ। আমরা এই কথাগুলো বলি, বিসি বাহু সমান এ। তারপরে এ এইচ সমান আমরা ধরে নিচ্ছি ডি। তাহলে আমরা এগুলো বলি একটু, এ এইচ সমান ডি। তারপরে হচ্ছে আমাদের বি এইচ কে আমরা ধরে নিচ্ছি হচ্ছে ই, এবং আমরা কি করছি খেয়াল করো তো, আমরা হচ্ছে এবি বাহুকে কিন্তু সি ধরে নিছি। তো এই মোটামুটি এগুলো কিন্তু আমরা ধরে নিছি, বা এগুলোকে আমরা হচ্ছে মনে করে হিসেবে এইভাবে করে লিখে নিব। তাহলে আমাদের এখন প্রমাণ করতে হবে কি, পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণটা কি ছিল? আমাদের অতিভুজ স্কয়ার সমান হয় ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি, দেখো এই যে আমাদের সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রি কোণের যে বিপরীত বাহুটা থাকবে এটাকেই তোমাদের বলা হয় কিন্তু অতিভুজ। তার মানে এবি কিন্তু আসলে অতিভুজ। তাহলে দেখো পিথাগোরাসের আমাদের যে উপপাদ্যটা সেটা কি প্রমাণ করতে বলে, যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এই যে বাকি যে দুই বাহুটা আছে, একটা কি বলতো, একটা বিসি আর একটা হচ্ছে কিন্তু এসি বাহু, এই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটাকে আমরা বলি অতিভুজ স্কয়ার সমান এই যে ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার। তো এই প্রমাণটাই আমরা কিন্তু এখন করা শুরু করব, ঠিক আছে? তো দেখতে থাকো কিভাবে প্রমাণটা করা যায়, খেয়াল করো। তাহলে প্রথমে আমরা হচ্ছে একটু এবার আমরা এই চিত্রের সাহায্যে একটু বোঝার চেষ্টা করব। দেখো ওই আগের চিত্রটা আমি তুলে রাখছি। তাহলে আমরা প্রমাণে চলে আসি। তো দেখো তাহলে আমরা প্রমাণ কি লিখবো বলো দেখি। আমরা প্রথমে বলবো ত্রিভুজ এবিসি। একটু আগে তোমাদের বলছি যে আমরা আগে একবার বড় ত্রিভুজ নিয়ে কাজ করব, তারপরে এই ছোট ত্রিভুজ নিয়ে কাজ করব, আবার আমরা বড় ত্রিভুজ নেব, এবং এই পাশের যে ত্রিভুজটা আছে এই যে আমাদের এই ত্রিভুজটা, এই ত্রিভুজ নিয়ে কাজ করবো। অর্থাৎ আমরা দুইবার কাজ করব কিন্তু, ঠিক আছে? তাহলে প্রথমত আমরা এই বড় ত্রিভুজ এবং এই ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করি। তো দেখো তাহলে আমরা প্রথমে এই এবিসি ত্রিভুজ এবং হচ্ছে বলবো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ, খেয়াল করো এই পাশে খেয়াল করো বিএসি। তাহলে আমরা বলি হচ্ছে বিএসি এ। দেখো তো খেয়াল করো তো, দেখো এই যে কোণটা আমার, এই কোণটা 90 ডিগ্রি ছিল ত্রিভুজ এবিসির ক্ষেত্রে। তাহলে আমরা হচ্ছে কিভাবে লিখবো, দেখো এ সি বি। তাহলে এই যে কোণটা আমাদের কিন্তু হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি কোণ এ সি বি সমান কোণ, দেখো এই কোণটা যদি 90 ডিগ্রি, আবার দেখো তো এই ত্রিভুজের এই এইচ কোণটা 90 ডিগ্রি ছিল কিনা। তাহলে আমরা বলতে পারি যে কোণ সি এইচ বি
এটাও কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে সাইডে হচ্ছে একটা নোট দিয়ে দিই, যেহেতু এক সমকোণ, এক সমকোণ মানে কি 90 ডিগ্রি, তাহলে আমরা বলি এখানে এক সমকোণ। এই কথাগুলো কিন্তু তোমাদের সাইড নোট আকারে অবশ্যই দিতে লাগবে। এরপর আমরা খেয়াল করো যে কি বলতে পারি, একটু ভালো করে দেখো যে এবার হচ্ছে আমরা এই পাশের যে ত্রিভুজটা আছে, এই যে আমাদের এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজে দেখো তো এই যে বি কোণটা, আবার দেখো তো এই যে আমাদের বিএসসি যে ত্রিভুজটা নিয়েছিলাম, এখানেও দেখো এই যে বি কোণটা কিন্তু অ্যারো দেখো, মানে হচ্ছে দুইটা ত্রিভুজের এই দুইটা কোণ কিন্তু সমান। বুঝতে পারছো কিনা? যেহেতু একটাই কোণ, তাহলে আমরা বলতে পারি যে বড় ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি কোণ, অর্থাৎ খেয়াল করো এই যে এ বি সি যদি আমরা নিই, এই বি কোণটা পড়ে গেল। আবার হচ্ছে আমরা এই ত্রিভুজ বিএসসি, এই যে খেয়াল করো বিএসসি এর ক্ষেত্রে এই বি কোণ যেহেতু একই কোণ, তাহলে আমরা অবশ্যই এটাকে সমান লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি এখানে সি বি এইচ কোণ। বুঝতে পারছো কিনা? তাহলে দেখো যে এই ত্রিভুজের এই কোণ, এই ত্রিভুজের হচ্ছে আমাদের এই কোণ, আবার ওই বড় ত্রিভুজের এই বি কোণ, আবার এই হচ্ছে আমাদের বিএসসি ছোট ত্রিভুজ যখন নিয়েছিলাম ওই একটা কোণে কিন্তু আবার সমান হয়ে গেছে। তাহলে দেখো তো কোণগুলো সমান হয়ে গেছে কিনা? তাহলে যেহেতু কোণগুলো সমান হয়ে গেছে, আমরা বলতে পারি এই ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ বিএসসি আমাদের কিন্তু সদৃশ কোণী ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ অতএব এবিসি ও ত্রিভুজ বিএসসি সদৃশ কোণী ত্রিভুজ। তাহলে আমরা এই কথাটা এভাবে লিখবো এখানে, সদৃশ কোণী ত্রিভুজ। তাহলে এখন একটু আগে তোমাদের বললাম যে যখন দুইটা ত্রিভুজ সদৃশ কোণী হয় তখন কি লেখা যায় বলো দেখি? তখন কিন্তু আমরা বলতে পারি যে আমাদের এই যে ত্রিভুজ দুইটার অনুরূপ যে বাহুগুলো আছে এগুলোর অনুপাত কিন্তু সমান হবে। একটু আগে তোমাদের কিন্তু আমি এই বেসিকটা ক্লিয়ার করছি। তাহলে এখন খেয়াল করো আমি কিভাবে লিখতে পারি, ভালো করে দেখো। এই যে আমরা এবিসি ত্রিভুজের খেয়াল করো তো যে এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা অতিভুজ কিনা দেখো তো। তাহলে আমরা এই যে অতিভুজ যখন নেব, অর্থাৎ আমরা বড় ত্রিভুজের যে অতিভুজ সেটা কিন্তু নিলাম, তাহলে আমাদের এই যে বিএসসি যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজেরও কিন্তু যে বিপরীত বাহুটা, অর্থাৎ এই যে 90 ডিগ্রির যে বিপরীত বাহুটা অতিভুজ, এই অতিভুজই কিন্তু আবার নিচে লেখা লাগবে। তাহলে খেয়াল করো তো বড় ত্রিভুজের অতিভুজ আবার ছোট ত্রিভুজের অতিভুজের কিন্তু আমি অনুপাত করছি। তাহলে বলো তো অনুরূপ বাহুগুলো কেনা, মানে অতিভুজের নিচে কিন্তু আমি অতিভুজকে লিখছি, তাহলে অনুরূপ বাহু অবশ্যই সমান। তাহলে এবার খেয়াল করো এই যে বড় ত্রিভুজ আমার যেটা আছে এই ত্রিভুজের আমি ধরো এবার তোমাদের এই যে ভূমিটা দেখতে পাচ্ছ, এই যে এখানে খেয়াল করো যে বিসি, এই ভূমিটা আমি নিতে পারি। তাহলে এবার এই ছোট ত্রিভুজেরও আমরা তাহলে কি করব, এই ভূমিটাকে হচ্ছে লিখব। তাহলে এখন দেখো আমরা এখানে বলতে পারি যে তাহলে বড় ত্রিভুজের বিসি বাহু তাহলে হবে আমাদের এই পাশে এই বিএইচসি যে ত্রিভুজটা ছিল সেই ত্রিভুজের যে ভূমি এই যে বিএইচ, এটা কিন্তু মানে এটার যে অনুপাতগুলো সেটা কিন্তু সমান। তাহলে এখন খেয়াল করে এগুলো মানগুলো একটু বসে, এ বিকে আমরা কি ধরে নিয়েছিলাম খেয়াল করতো, এই যে সি ধরে নিয়েছিলাম। তাহলে আমরা বসাই সি, আর বিসি কে হচ্ছে আমরা কি লিখবো খেয়াল করতো, এই যে দেখো বিসি আমাদের কোথায় আছে, এই যে বিসি এ। তারপরে এই পাশে আমাদের যেহেতু বিসি এ আমরা লিখি, আর বেসকে আমরা যেহেতু ই ধরছি তাহলে ই লিখে এখন আমরা আর গুণন করব। তাহলে আমরা কি লিখতে পারি একটু খেয়াল করতো, এই পাশে আমরা লিখতে পারি এ স্কোয়ার সমান সিই। দেখো এই জিনিসটা কিন্তু আমাদের এখানে হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব এবার হচ্ছে আমরা এই বড় ত্রিভুজের সাথে কিন্তু আমরা এই পাশের এই ছোট ত্রিভুজকে চিন্তা করব। তোমরা হচ্ছে এখন লিখবা যে একইভাবে প্রমাণ করা যায় যে এই বড় ত্রিভুজটার সাথে এই পাশের যে ত্রিভুজ এটাও কিন্তু সদৃশ কোণই হবে। কেমন করে? এই যে দেখো এই কোণ 90 ডিগ্রি, এই কোণ হচ্ছে আমাদের কি হবে 90 ডিগ্রি হবে। তো আবার দেখো এই এ কোণ আবার বড় ত্রিভুজেরও এ কোণ সমান হবে। তাহলে অবশ্যই কি বলতে পারে যে এটা অবশ্যই আমাদের কিন্তু সদৃশ কোণী ত্রিভুজ হবে। তাহলে আমরা এখন লিখবো যে একইভাবে প্রমাণ করা যায়। তো দেখো একটু আমরা একটু নিচে চলে আসি, একটু এই সাইডে রাখি যেন ত্রিভুজটা দেখা যায়। তাহলে আমরা বলবো এখন যে একইভাবে লেখা যায়, তাহলে একইভাবে বলা যায়, আমরা কথাটা বলি, একইভাবে বলা যায় ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। আর এটাকে হচ্ছে তাহলে আমি বলবো কোন ত্রিভুজ বলতো, এটাকে আমরা বলবো কিন্তু এই যে এ এইচ সি ত্রিভুজ, ত্রিভুজ এ এইচ সি সদৃশ কোণী। এই কথাটা আমরা এখানে ছোট করে লিখে রাখবো, ঠিক আছে? তাহলে এবার খেয়াল করো যেহেতু এই দুইটা ত্রিভুজ আবার সদৃশকোণী ত্রিভুজ, তার মানে আমরা আবার কিন্তু অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান লিখতে পারি। তাহলে দেখো যে এই যে আমাদের বড় যে ত্রিভুজটা ছিল এই ত্রিভুজের অতিভুজটাকে বলতো, এই ত্রিভুজের অতিভুজ কিন্তু এবি ছিল। আমরা ঠিক আগের মতো করে কাজ করব, এবি নিয়ে নিই। এবং তাহলে দেখো এই যে ছোট ত্রিভুজ এটার অতিভুজকে বলতো এই যে বি। তাহলে আমরা এই পাশে মানে বি বলতে এই যে এসি বাহুটার কথা বলছি আমি, তাহলে এসি হচ্ছে বাহু নিয়ে নিই। তাহলে দেখো তো এই যে অনুরূপ বাহুর অনুপাত হয়ে গেল কিনা, ঠিক আগের মতো করি। তাহলে অনুরূপ বাহুর যেহেতু অনুপাত হয়ে গেছে আমরা আরো হচ্ছে অনুরূপ বাহু পাই, সেই অনুরূপ বাহুগুলোর অনুপাত আমরা কিন্তু লিখবো। তাহলে খেয়াল করো এবার হচ্ছে এই বড় ত্রিভুজের আমরা হচ্ছে
এসি বাহুটাকে আরেকবার নেই। কারণ হচ্ছে তাহলে খেয়াল করো যে এই বড় ত্রিভুজের এটা কিন্তু আমাদের লম্ব ধরতে পারি। তাহলে আমরা এই সি ত্রিভুজের যে লম্ব আছে অর্থাৎ এই সেটাকে আমরা এখানে নিয়ে নিই। তাহলে এখন দেখো তো মান বসাও তো কি হয় দেখো তো, এই যে এবি বাহুর যে মান সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সি, তারপরে এসি বাহুর যে মান দেখো তো কত, এসি বাহুর মান ছিল বি ইকুয়াল এই পাশে এসি বাহুর হচ্ছে খেয়াল করো এসি বাহু কোথায়, এই যে এখানে বি, আর নিচে আমরা এইচ বাহু, তাহলে দেখো এইচ বাহুকে আমরা এইচ বাহুকে আমরা কিন্তু ডি দ্বারা প্রকাশ করছি। তাহলে এখন আর গণন করবো আমরা, তাহলে দেখো বি স্কোয়ার সমান আমরা কিন্তু এখানে সিটি লিখতে পারি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। এখন এই যে 1 নম্বর সমীকরণ আর এই যে 2 নম্বর সমীকরণ এই দুটোকে আমরা যোগ করবো এখন, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে যাবে। তাহলে এখন দেখো আমরা একটু যোগ করি, দেখো তাহলে একটু খেয়াল করো, আমরা নিচে একটু যোগ করি, যে আমরা বলবো যে 1 যোগ 2 করে, ঠিক আছে? এভাবে করে তোমরা হচ্ছে লিখতে পারো, বা 1 ও 2 হতে পাই, এভাবে করে তোমরা লিখবা। লেখার পর এখন দেখো তো বাম পাশের গুলো বাম পাশে যোগ করো, তাহলে কি হয় দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ডান পাশের গুলো ডান পাশে যোগ করি, তাহলে দেখো সি ই প্লাস কিন্তু আমাদের হয়ে যায় সিডি। এখান থেকে দেখো তো আমরা সি কমন নিতে পারি কিনা, তাহলে আমরা যদি সি কমন নিই আমাদের পরে থাকবে কিন্তু ই প্লাস ডি। এখন একটু ভালো করে খেয়াল করো, আমরা যদি একটু উপরের ত্রিভুজটাতে একটু ব্যাক করি, তাহলে দেখো তো একটু ভালো করে জিনিসটা খেয়াল করতে পারো কিনা, যে এই অংশে আমাদের এই অংশটা কিন্তু ডি, আর এই অংশে আমাদের এতটুকু অংশ কিন্তু ই। তাহলে এই ই আর ডি কে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা পুরো এই সিটা লিখতে পারি কিনা বলো তো, কারণ এই পুরো এ বি বাহু হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে এই যে সিটি দেখতে পাচ্ছ এই সিটির জায়গায় কিন্তু আমরা তাহলে মানে সিডি না এখানে সরি, আমরা এই যে ই প্লাস ডি দেখতে পাচ্ছি এই ই প্লাস ডি এর জায়গায় কিন্তু আমরা এখানে সি লিখতে পারি। তাহলে আমরা চলে আসি আবার নিচের দিকে, দেখো তো কি লিখতে পারি তাহলে এবার, তাহলে এই জায়গায় আমরা এখানে লিখবো সি ইন্টু সি লিখতে পারি। তাহলে এখন সি আর সি কে তোমরা গুণ করো, তাহলে কি হবে সি স্কোয়ার হবে নিশ্চয়ই। তাহলে দেখো এখানে সি স্কোয়ার হলো, আর এই পাশে কি পড়ে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি অতএব সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই কিন্তু পিথাগোরাসের হচ্ছে আমাদের প্রমাণ ছিল, যে আমাদের কিন্তু প্রমাণ আমরা করে ফেললাম। তাহলে একটু দেখো যে উপরে আমাদের এই যে প্রমাণটা একটু ভালো করে যদি খেয়াল করো, আমরা কি প্রমাণ করতে চেয়েছিলাম বলো তো, একটু খেয়াল করো তো, খেয়াল করো তো। দেখো আমরা এই জিনিসটা কিন্তু প্রমাণ করতে চেয়েছিলাম, দেখো আমাদের নিচে কিন্তু ঠিক ওই জিনিসটাই চলে আসছে। একটু নিচে আসি আমরা, দেখো নিচে কিন্তু আমাদের ঠিক ওই জিনিসটাই চলে আসে। দেখো তাহলে দেখো আমাদের কিন্তু খুব সহজে এই জিনিসটা আমরা পরীক্ষায় আসলে প্রমাণ করতে পারবো। তাহলে পিথাগোরাসের উপপাদ্য হোক আর পিথাগোরাসের বিকল্প উপপাদ্য হোক, তোমরা খুব সহজে এগুলো কিন্তু প্রমাণ করতে পারবা।